সারা ভগবানপুর গ্রামে 8 থেকে 80 সবার মুখে ফুলকির নাম শুনতে পাচ্ছি। সেদিন গাড়ি করে কারখানার যাওয়ার পথে ওকে দেখলাম, দেখি তো আমার অবস্থা খারাপ হয়ে গেল। চেহারা তো নয়, যেন একখানা শপিং লোভ লালসা কামনা বাসনার দোকানগুলো ঘরে ঘরে সাজানো, শুধু শাটার তোলা, দোকান খোলা, টাকা ছড়িয়ে যেটা ভালো লাগে সেটাই কেন। যেভাবে হোক, যেমন করি হোক, ওই ফুলকিকে আমার চাই চাই। আপনার একটু ভুল হচ্ছে স্যার। ফুলকি আর 5টা মেয়ের মধ্যে সাধারণ মেয়ে নয় যে আপনি আপনার সাজানো মঞ্চে তাকে তুলতে পারবেন। বিলাস বারণ যা চায় তাই হয় অপরাজিতা। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য সব কিছু করতে পারি। যে ঠাকুর যে ফুলে খুশি হয়, আমি সেই ঠাকুরকে সেই ফুলেই পুজো করি। একটা কথা মনে রেখো অপরাজিতা, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো দুর্বলতা আছে। তুমি যদি সেই দুর্বলতাটা খুঁজে বার করে যদি তার সেই দুর্বল জায়গায় আঘাত দিতে পারো, তাহলেই দেখবে সেই মানুষটা ভেঙে চুরে তোমার কাছে বসে পড়েছে। তখনই সেই ভাঙা চূড়ার শরীরটাকে নিয়ে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারে। কি বুঝলে? আমি কি বুঝলাম সেটা বড় কথা নয় স্যার, কিন্তু কথা হলো যে আপনি যে খেলে মেতে উঠেছেন সেই খেলা খেলতে গিয়ে যদি বাই চান্স অতীত আপনার সামনে এসে যায়, যদি বাই চান্স ফুলকে জেনে যায় যে ওর বাবা মৃত্যুর জন্য আপনি যায়, তাহলে ওকে আপনাকে ছেড়ে দেবে? অপরাজিতা, তুমি আমার সেক্রেটারি। আমার জীবনের অনেক গোপন কথা আমি তোমাকে বলেছি, কিন্তু তার মানে এই নয় সেই গোপন কথা গোপন না রেখে তুমি সবার সামনে নিয়ে আসবে। সেই গোপন কথাটা তো এতদিন আমি গোপন করে রেখেছিলাম স্যার, কিন্তু আপনি যে মরণ খেলে মেতে উঠেছেন সেই খেলা খেলতে গিয়ে যদি বাই চান্স অতীত আপনার সামনে এসে যায়, যদি বাই চান্স ফুলকি জেনে যায় যে ওর বাবা মায়ের মৃত্যুর জন্য আপনি চাই, তাহলে কি ও আপনাকে ছেড়ে দেবে? তাহলে আমি তোমাকে আমি জীবনে প্রত্যেকটা মানুষকে একবার সুযোগ দিই, দুবার নয়। তাই আজ তোমাকে আমি ছেড়ে দিলাম, নাহলে একই ভুল করলে আমাকে মেরে ফেলবেন, তাই তো? শুধু তোমাকে নয়, তোমার বাবা মা, এমনকি তোমার বাড়ির যদি কোনো ঝি চাকর কাজ করে তাদেরকে আমি মেরে দেবো। প্যাকেজ খুন করতে আমার খুব ভালো লাগে। দেখছো না, বর্তমানে একজনকে খুন করলে আর তার কান্নার সাথীকেও খুন করে দেওয়া হচ্ছে। এমনকি চারিপাশে যারা থাকে তাদেরকেও উপরে যাওয়ার টিকিট ধরিয়ে দেওয়া। আমার এখন টেনশন হচ্ছে কি করি? তোমার এখন কোনো গানের লাইন মনে পড়ছে না, আমি এখন কি করি? টেনশন হচ্ছে। अरे तार जन्नत तो आ ही रही थी। मेरे आँखों का ये काजल मन करे कि कोई घायल, तू शहक शहक आधर ले मेरा जी चाहे वो पायल, मन पल 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 याद तेरी कर पागल है मेरे रूप
যাকে সঙ্গে করে আনতে বলেছিলাম তাকে এনেছো? আপনি ভাবলেন কি করে? আজ পর্যন্ত আপনার দেওয়া কোনো কাজ আমি ফেল করিনি। আজ হঠাৎ ভাবলেন কি করে আমি একা আসবো? তাই আপনার কথা মতো সজলকে নিয়ে এসেছি। সজল, আর সজল আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। সজল, কেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি চমকে উঠলে কেন? যাও তুমি নিয়ে এসো। ঠিক আছে। স্যার, স্যার, আমি তো আপনার প্ল্যান কিছুই বুঝতে পারছি না স্যার। সারা জীবন কোনো ডাক্তারের কাছে কেউ যদি কম্পাউন্ডার হিসাবে কাজ করে সে শুধু কম্পাউন্ডারই হয়, ডাক্তার হয় না অপরাজিতা। তুমি যদি আমার প্ল্যান এত তাড়াতাড়ি বুঝে যাবে তাহলে তো তোমার আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আমার ব্রেনটা অনেকটা ডিবিসির মতো, কখন কোন গেট খুলে কোন গ্রামে বন্যার জল ঢুকিয়ে দেব সেটা আমি ছাড়া আর কেউ জানে না। আরে সজল, আয়, কেমন আছিস? ভালো। এবার বলো তো হঠাৎ আমাকে ডেকে পাঠালে কেন? তোর এই বিলাস দেখে তো তুই ভুলেই গেছিস। দেখে না পাঠালে তো তুই আসতিস না। তাহলে শুনলাম তোর বোন ফুলকি বিদেশ থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে দেশে ফিরে এসেছে। হ্যাঁ, এখন সে একদম মেম সাহেব, তুমি দেখলে তাকে চিনতেই পারবে না। খুব বড় হয়ে গেছে নিশ্চয়। আর সে তো হবেই, সময় তো আর থেমে থাকে না। বুঝলে অপরাজিতা, এদের দুজনকে আমি বড্ড ছোট হয়ে দেখেছি। তাই নাকি? সজল তখন ক্লাস 6 তাই? আর ফুলকি ক্লাস 5। আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ওর বাবার কারখানার কাজে যোগ দিলাম। হ্যাঁ, অল্প কদিনই তুমি বাবার খুব কাছে চলে এসেছিলে। বাবা তোমাকে খুব বিশ্বাসও করতো। কারখানায় কাজ করার পাশাপাশি তুমি আমাদের বাড়ির কাজ করতেও শুরু করলে। হ্যাঁ, তোর দু ভাই বোনকে আমি সদরের স্কুলে দিয়ে আসতাম আবার নিয়ে আসতাম। বুঝলে বুঝলে অপরাজিতা, হ্যাঁ, স্যার। আমি না ফুলকির খুব পিছনে লাগে। তাই নাকি? কখনো চিমটি কেটে দিতাম, ও বাবা। কখনো চুল টেনে দিতাম, আর ফুলকি রেখে গিয়ে আমাকে শয়তান শয়তান বলতো। বিলাসদা, হ্যাঁ, তোকে যে জন্য দেখেছিলাম, শুনলাম তুই নাকি কোনো এক কোরিয়ার সার্ভিসে চিঠি বিলি করার কাজ করি। তা কত মাইনে পাস? ওই 3,500 টাকা। কেন বলো তো? বলবো বলেই তো দেখেছি। হ্যাঁ, মানছি আমি এই গ্রামের বাসিন্দা নয়, ত্রিপুরা থেকে কাজ করার জন্য তোর বাবার কাছে কাজে এসেছিলাম। কিন্তু এতদিন বাদে আমি এখানে থেকে থেকে আমি তো ভগবানপুরেরই বাসিন্দা হয়ে গেছি নাকি বল? আমি তোদের কথা ভাববো না তো কে ভাববে বল? এ শালা বোনকে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য ভাইকে হেভি তেল লাগাচ্ছে। কিছু বললি সফল? না না, আপনি চালিয়ে যান। হ্যাঁ, তাজা বলছিলাম তো স্কলারশিপের টাকা তোর বোন না পড়াশোনা করেছে, কিন্তু স্কলারশিপের টাকায় তো আর বিয়ে হবে না। দুদিন পর বিয়ে দিতে হবে, তোকেও বিয়ে করে সংসার পাততে হবে। তা আজকের দিনে ওই 3,500 টাকা মাইনের চাকরি করলে চলবে? কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় নেই বিলাসদা। আজকের দিনে উচ্চ শিক্ষিত হয়েও বেকাররা চাকরি পাচ্ছে না, আর আমি তো সাধারণ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে। তা অবশ্য ঠিক। একটু বেশি টাকা মাইনে চাকরি করবো বলে তো কম চেষ্টা করিনি, কিন্তু আর 5 জন বেকার যুবকের মতো আমাকেও 2 পকেট ভর্তি শূন্যতা আর বুক ভর্তি অসহায়তা নিয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। দুঃখ করিস না, দুঃখ করিস না। আমি তোকে প্রতি মাসে 10,000 টাকা মাইনে দেব, আমার কাছে চাকরি করবি। বিলাসদা, হ্যাঁ, এই অধিকারী বলে আমার কারখানার একজন সুপারভাইজার ছিল, দিন কয়েক আগেও মারা যায়। ওই সুপারভাইজারের চেয়ারটা খালি পড়ে আছে, আমি চাই ওই চেয়ারে কাল থেকে তুই বসবি। এসব তুমি কি বলছো বিলাসদা? আমি তো স্বপ্ন দেখাচ্ছি না, আমি তোকে বাস্তবে রাস্তা দিয়ে হাঁটবার জন্য সাহায্য করছি। অপরাজিতা, হ্যাঁ, স্যার। তুমি এখনই সজলকে আমাদের অফিসে নিয়ে যাও, ম্যানেজার বাবুকে দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করে ওর হাতে ধরিয়ে দাও। কাল থেকে আমার কারখানার নতুন সুপারভাইজার সজল। হ্যাঁ, ও আরেকটা কথা, স্যার। ক্যাশিয়ারের থেকে
10,000 টাকা। আই মিন 1 মাসের মাইনে অ্যাডভান্স ওকে দিয়ে দেবো। কি সজল, খুশি তো? খুব খুশি বিলাসদা, আমি এখনো ভাবতেই পারছি না যে তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দেবো বিলাসদা। দূর বোকা, এ তোমার কর্তব্য। মানুষের পাশে থাকবো না তাই কখনো হয়? যা, মন দিয়ে কাজ কর, মন দিয়ে কাজ কর। আমি যাই বিলাসদা, ফুলকিকে গিয়ে নিজে মুখে এই সংবাদটা দিয়ে আসি। ও শুনলে আমাদের এই দুর্দিনে তোমার উপকার আমি জীবনে ভুলতে পারবো না বিলাসদা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় যে চোখের দেখা মনের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় যে চোখের দেখা মনের কথা সে কি ভোলা যায়? যা যা, মন দিয়ে কাজ কর, মন দিয়ে ফুলকিকে একবার আমার সঙ্গে দেখা করতে অনেকদিন হলো দেখিনি। নিশ্চয়ই বলবো বিলাসদা, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, অপরাজিতা, আচ্ছা। দেরি করো। ওকে নিয়ে তুমি অফিসে যাও। ইয়েস স্যার। হ্যাঁ চলুন চলুন সজল হ্যাঁ বাবু। চলুন চলুন চলুন, আসি বিলাসদা। সরি স্যার, আসি স্যার। কাল সকাল 10টায় আমি আপনার কারখানায় পৌঁছে যাব। তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও। স্যার অনেকদিন ধরে ভাবছি যে আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ সে কথাটা বলার জন্য দাঁড়িয়ে আছি স্যার। বলবো মানে ফুলকিকে আপনার জালে জড়ানোর জন্য ওর ভাইকে তো বেশ আপনি ফাঁসিয়ে নিলেন। সত্যি সত্যি আপনি একটা বলবো? হ্যাঁ বলবো, হ্যাঁ বলে গেলি। হ্যাঁ আস্তে চোরের বাচ্চা। গালাগাল দিলি? দিলি তো, এত হালকা গালাগাল দিলি কেন শোনা? ভারী গালাগাল না শুনলে না আমার ভালো লাগে না। আপনার কীর্তিকলাপ দেখে আমারও কিছু ভালো লাগছে না স্যার। আপনি নিজেও মরবেন, সঙ্গে আমাদেরকেও মারবেন। একদম ঠিক বলেছো খবর। কোথায় আছে বেড়াল তাড়াতে হলে প্রথম রাতেই তাড়াতে হয়, কিন্তু আপনি বেড়াল না তাড়িয়ে তাকে দুধ খাচ্ছেন। আপনার পা কেমন আছে? ভালো, কিন্তু এদিকে সব খবর ভালো নয়। খারাপ খবরটা কি? এই ভগবানপুর গ্রামে কোনো কলেজ নেই, আর এখানকার ছাত্রছাত্রীদের ওই শহরের কলেজে গিয়ে পড়াশোনা করতে হয়। আর তাই ফুলকি এই গ্রামে একটা কলেজ করতে চাইছে বিদেশের টাকায়। আর কলেজটা হবে আপনারই জমিতে। আমার জমিতে? হ্যাঁ বিলাস বাবু, ইট খোলার কাছে আপনার 22 বিঘা জমিটা আছে। ফুলকির চোখ পড়েছে ওই জমিটার উপর। সে কি? ওখানকার এই বাগান বাড়ির ঠিকানাটা দিল কে? বাগানে বাড়িতে হবে স্কুল বাড়ি, ফুর্তির জায়গাতে হবে শিক্ষা। এখানে এক সময় আমরা মদ খাবো ভেবেছিলাম, সেখানে ছাত্রছাত্রীরা আবার বই পড়বে আর টিফিন খাবে। ওই জমির সন্ধান ফুলকিকে দিল কে? আমি বৌদি? দিনের পর দিন এই গ্রামের অসহায় মানুষগুলোর মুখে গ্রাস কেড়ে নিয়ে তুমি যে অন্যায় আর পাপের বোঝা বাড়িয়ে তুলেছ, এই গ্রামের মানুষের উন্নতির জন্য জমিটা দান করে আমি সেই পাপের বোঝা কিছুটা হলেও হালকা করেছি। বিশ্বাস করো তিস্তা, তোমাকে না একবার মা বলে ডেকে প্রণাম করতে ইচ্ছা করছে। এই না হলে বাংলার মমতাময়ী নারী। বিলাস বাবু, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। সিঙ্গুরের জমি কেলেঙ্কারি পর এইবার ভগবান পুরো জমি কেলেঙ্কারি শুরু হবে। তফাৎ শুধু একটাই, ওখানে মমতা কারখানা করতে দেয়নি, আর এখানে আমি আমার ক্ষমতার বলে কলেজ করতে দেব না। কিন্তু বৌদি যদি এই, কত বৌদি বৌদি করছিস কেন? ওকে ভালো লেগেছে নাকি? বিলাস বাবু, আরে লাগবে গো, আগ্রাসের জন্য না হয় তোর ঝুবড়ি তোকে পাঠিয়ে দিচ্ছি। চেঁচিও না তিস্তা, চেঁচিও না। স্বপন এমনিতেই ভালো ছেলে, কোনো কষ্ট দেবে না। তাছাড়া তুই তো বাঁচা মহিলা, বাচ্চা কাচ্চা হবার কোনো ভয় নাই। চুপ করো, তুমি চুপ করো। বাইরের লোকের সামনে নিজের স্ত্রীর সম্বন্ধে এসব কথা বলতে তোমার লজ্জা করলে না? না, বললো না।
বলি। আরে ঘরের কথা বাইরের লোকের সামনে হলে ক্ষতি কি? ক্ষতি মানবিকতার ক্ষতি, অস্তিত্বের ক্ষতি, মনুষ্যত্বের ক্ষতি। আরে তুই তোমার আনন্দ তৃষ্ণা, আমি বিলাস বর্মন, আমি যা ভালো বুঝবো তাই সেটাই করব। আর তুমি আমার সহধর্মিণী হিসাবে আমাকে সাপোর্ট করা উচিত। কাল তো আমি তাই করেছি, কিন্তু আজ আমার বিবেক চেতনা শুনিতে গেলেও আজকে আমাকে খোঁচা দিয়ে বলছে তোমার মতো একটা জানোয়ার সে ঘর করছে, আমার বিষকে মরে যাওয়া অনেক ভালো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব মরে যাও, নাহলে একদিন এমন আসবে সেই দিন আমি তোমাকে গলা টিপে খুন করে দেবো। দেখবেন বিলাসবাবু, খুন করে যেন প্রমাণ রাখবেন না। আইনে কিন্তু প্রমাণ চাই। প্রমাণ না পেলে আপনিও আর আমারও কাজ হালকা হয়ে যাবে। বাবা জবাব নেই আপনার। আপনি সম্পদ পাঠ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই পোশাকটা পরে চাকরিটা নিয়েছিলেন। থামান। আপনার ওই অপবিত্র মুখ থেকে বৌদি শব্দটা শোনাও পাও। নীতি আদর্শ কর্তব্য বিক্রি করতে করতে আপনারা নরকের চেয়ে নিচে নেমে গেছেন। চরিত্রহীনতার কালো কাপড়ে মুখ ঢেকে দিয়েছেন আপনারা। চরিত্র নিয়ে কথা বলবেন না বৌদি। ডেটল সাবান দিয়ে আমার চরিত্রটা আমি পরিষ্কার করে রেখেছি। চুপ করুন। আপনার চরিত্র সম্বন্ধে জানতে আবার বাকি নেই। যে সমস্ত মেয়েরা পেটের দায়ের দেহটাকে বিক্রি করে, দিনের বেলায় আপনারা তাকে বলেন বেশ্যা, অথচ রাতের ঘরে তাদের কাছে গিয়ে বিনে পয়সায় গিয়ে ফুর্তি করেন। আবার সকালবেলায় বাজার করার টাকাটা তাদের কাছে হাত থেকে ঘুষ নিয়ে আসেন। পোশাক পরা মানে সরকারি পোশাক পরা একটা সরকারি ভিখারি। এটা কি হচ্ছে বিলাসবাবু? উনি আমাকে সমানে অপমান করে যাচ্ছেন আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এরপর যখন এই বাড়িতে থাকবে তখন আমাকে ডাকবেন না। মুখ্যমন্ত্রী মহিলা হওয়ার পর থেকে এইসব মহিলারা দেখছি সাপের 5 পা দেখেছে। চলি। আমিও যাই বিলাসবাবু, আমার খবর দেওয়া কাজ, আর এরই জন্য আমি মাইনে পাই, তাই জমির খবরটা আপনাকে দিয়ে গেলাম। এবার আপনারা স্বামী স্ত্রী মিলে ঠিক করুন কি করবেন। আমি চলি। সবাই চলে গেল, এবার আমি তোমার সাথে প্রেম খেলা খেলব। বিশ্বাস করো ডার্লিং, আমি মুখে যাই বলি না কেন, মনে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এই সমাজে প্রত্যেক স্বামীর মতো আমিও তোমাকে নিয়ে হাসতে চাই। সবাই হাসছে বুঝি? হ্যাঁ হাসছে, আর সবাই হাসছে। সে প্রতিষ্ঠা চারিদিক দিয়ে সবাই হাসছে। চুক্তি হলো না বলে একদল নেতা হাসছে, একদিনে 16টা শিশু মারা গেল, ডাক্তারেরা হাসছে। প্যাকেজ হয়েছে বলে জঙ্গলমহল হাসছে, চুক্তি হয়েছে বলে পাহাড় হাসছে, শিক্ষকদের আটকে রেখে ছাত্র ছাত্রীরা হাসছে, আর সবাই হাসছে। আমার মতো স্ত্রীরা শুধু কাঁদছে, যারা সিঁদুর রক্ষা করার জন্য বারবার তোমাদের মতো কাপুরুষগুলোর মাথা হাতে পা দিয়ে তারা লজ্জাকে হারাচ্ছে। জানি তুমি আমাকে কাপুরুষ ভাবো, শয়তান ভাবো, কিন্তু বিশ্বাস করো আমি ভালো হতে চাই। আমি সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে আমি একটা সত্যিকারের মানুষ হতে চাই। তোমার মানুষ হওয়া আর সূর্যকে বিক্রি করা 2 সমান। মা মানুষের যদি 4 টাকা করে পায় তুমি ক্ষমা চাইবে তাহলে মা মানুষকে বিশ্বাস করা যায়, কিন্তু হাজার বোঝালেও স্বামী হারানো ব্যথা বুকে নিয়ে ঘোরা ওই বেহুলাকে কখনো কালকেও তো সাথে বিশ্বাস করাতে পারবে না। আমি তো একটু সুস্থ স্বাভাবিক মানুষকে বিশ্বাস করেছিলাম, বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু লোকের সম্পর্কিত নয়। স্বামী হিসাবে আমি তো তোমার কোনো অভাব রাখিনি। একটা 4 বাড়ির এসি রুমে বউকে রাখলেই স্বামীর কর্তব্য করা হয় না। বছরে হাজার হাজার টাকার গয়না কিনে দিলেই স্বামীর কর্তব্য করা হয় না। বিদেশি গাড়িতে বউকে চাপিয়ে ঘোরালেই স্বামীর কর্তব্য করা হয় না। আমি চেয়েছিলাম শান্তি করে আর তুমি দিয়েছো চক্রান্তের ইমারত। আমি চেয়েছিলাম একটু ভালোবাসার মাটি, কিন্তু তুমি দিয়েছো বেঈমানের পালোয়ারি। তুমি চেয়েছিলে প্রেমের পরশ, আর আমি দিচ্ছি তোমাকে অস্বাভাবিক যন্ত্রণা।
ডাকতে নাই শোনা, তুই আমার বড় বড় আদরের বড় তুই আমার বড় বড় আদরের বড় বড় আদরের বড় তুমি আমার কোন নরক যন্ত্রণার মাঝে ফেললে থাকো। শাখা সিঁদুরের মর্যাদা রক্ষা করার জন্য আমি আমি না পারছি ওকে অপমান করতে, আর না পারছি ওকে আঘাত করতে। জীবন যন্ত্রণার ত্রিভুজের তিন কোণায় একদিকে আমি, আর একদিকে আমার আদর্শ, আর একদিকে আমার কর্তব্য। আমি কি করবো? তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে পদ বলে দাও, পদ বলে দাও, পদ বলে দাও তুমি। কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, দাও বলে মা, পথ বলে দাও, কোন পথে যাই, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মা গো। এত আলোতে তবু কেন আঁধার, কাশির লহর কেন হয় বেকাদা। এত আলোতে তবু কেন আঁধার, কাশির লহর কেন হয় বেকাদা। জানি না কোন কবে পাবো সে পুলকিত, শোনাতে পারবো আমি আমার গান। দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনখানে গেলে মাগো সান্ত্বনা পায় প্রাণ। দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, দাও বলে মা গো, দাও বলে মা, মানুষ এক সময় বন মানুষ ছিল, বনে বাজারে ঘুরে বেড়াতো, যা পেত তাই খেত, সভ্যতা ছিল না তাদের মধ্যে। কিন্তু আস্তে আস্তে সেই বন মানুষ সভ্য দেশের সভ্য নাগরিক। কিন্তু কি আশ্চর্য, সেই মানুষগুলো আবার বন মানুষ হয়ে যাচ্ছে। সভ্যতাকে ছুঁড়ে ফেলে অসভ্যতার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। ঘরে ঘরে শুরু হয়ে গেছে অসহায় নারীদের আত্মনাদ। তাই তো তাপসী মালিকের বাবা রিজওয়ানের মত, পুরুলিয়ার জনতা নেতাই কাণ্ডের খুন হওয়া বাংলা ছেলেগুলো নিউ দিল্লির কাছে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যাচ্ছে।
হাতে তাদের রক্ত দিয়ে লেখা ফেসলুন, মুখে তাদের ফিরিয়ে দেওয়ার স্লোগান। ওরা বলছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার পারি হে লক্ষ্মীতে হবে রাত্রে নিতে যাত্রীরা হতিয়ার যাত্রীরা হতিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পার পারি হে লক্ষ্মীতে হবে রাত্রে নিতে যাত্রীরা হতিয়ার যাত্রীরা হতিয়ার যাত্রীরা হতিয়ার। কে তুমি? আমাকে চিনতে পারছো না নারায়ণদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। নারায়ণদা তুমি তো ইংরেজদের বুকে আগাছানা মাতঙ্গিনী হাজরা, তুমি তো অনাথ শিশুদেরকে আশ্রয়দাতা ভগিনী নিবেদিতা, তুমি তো পুরুষ শাসিত সমাজের বুকে স্বাধীনতার ঝান্ডারোহণ সুবর্ণলতা। নারায়ণদা তুমি কি আমাকে চিনতে পারছো না? হ্যাঁ আমি ফুলকি। ফুলকি? হ্যাঁ, আমি ফুলকি। তোমার মনে পড়ছে না নারায়ণদা? সেই ছোট্টবেলা তুমি আমাকে কাঁধে নিয়ে ওই নদীর চলে বেড়াতে যেতে, তুমি আমাকে চকলেট কিনে দিতে, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না আরে নারায়ণদা? না না না, হাজার আমার কিছুই মনে পড়ছে না। মনে করার চেষ্টা করলে আমার মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। তোমার এই অবস্থা কি করে হলো? কে করলো? বিলাস বর্মন। বিলাস বর্মন? হ্যাঁ, বিলাস বর্মন। ওই বিলাস বর্মনের 2 নম্বরই কাজের জন্য এই নারায়ণদা প্রতিবাদ করেছিল। তাই বিলাসদার লোকেরা নারায়ণদার বউকে মেরে ওকে পাগল করে দিয়েছে। সে কি? এ তো অন্যায়। তাই বলে এর কোনো ওই বিলাসের কোনো শাস্তি হবে না? কে দেবে শাস্তি? থানার বড়বাবুকে টাকা খাইয়ে সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে বিলাস বর্মন। গ্রামের মানুষরা ভয়ে ওর বিরুদ্ধে মুখ খোলে না, তাই হয়নি কোনো এফআইআর, হয়নি কোনো তদন্ত। সে দিব্যি আছে আর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের ভাই নারায়ণদা। কে কে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? নজরুল ইসলাম। বেশ হয়েছে, কবে থেকে ওকে বারণ করেছিলাম বিদ্রোহ করতে যেও না, চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও। আমার কথা শোনেনি? থাকো থাকো, এখন পাগলা করে দে, আমি চললাম। নারায়ণদা, দেখেছো কাণ্ড? নারায়ণদা, আমি শুধু নিজের কথাই বলে গেলাম, তোমাদের সাথে আলাপই হলো না। তোমরা কারা? এখানে কি করছো? বুঝেছি বুঝেছি, প্রেম করছো তাই না? এই যে ভাই, তুমি ওকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ নারায়ণদা, আমি ওকে খুব ভালোবাসি। ভালো ভালো ভালো, প্রেম করা খুব ভালো, এতে শরীর মন খুব ভালো থাকে। তবে একটা কথা মনে রেখো ভাই, শুধু প্রেম করে সময় কাটালে চলবে না, সংসার জংশনে পৌঁছাবার জন্য গাড়িটা নিয়ে বেরিয়ে পড়তে হবে। জীবনটা একটা লম্বা হাই রোড, আর সেই হাই রোডের উপর দিয়ে ছুটে চলা একটা দূরপাল্লার বাস। গনুরাগের মতো ছোট ছোট গ্রামগুলোকে দুপাশে ফেলে রেখে তোমাদের প্রেম ছুটে চলেছে। অর্থ সেখানে ড্রাইভার সেজে চালাচ্ছে গাড়ি, স্বপ্ন সেখানে কন্ট্রাক্টরের মতো নিয়ন্ত্রণ করছে প্রেমকে, চাপার সিটে যাত্রী হয়ে বসে আছে অনুভূতি। লক্ষ্যে পৌঁছবার আগে অনেক স্টপেজ পড়বে, কখনো ব্যথা স্টপেজ, কখনো শ্রেণী বৈষম্যের স্টপেজ, কখনো মান অভিমানের স্টপেজ। প্রত্যেকটা স্টপেজ তোমাদের পার হতে হবে, হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে ভালোবাসার জংশনের দিকে। জংশনে পৌঁছে বাজিয়ে দাও সানাই, সিঁদুর কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে পরিয়ে দাও ওর স্মৃতিতে, পরিয়ে দাও ওর 2 হাতের শাখা, রাঙিয়ে দাও ওর কপাল। তবে জেনে রেখো ভায়া, সন্দেহের পেরেকে যেন তোমাদের বাসটা পাংচার হয়ে না যায়, তাহলে ভালোবাসার বাসা পর্যন্ত পৌঁছাবে না। কুয়াশার বুক চিরে নিরাশাতি হারিয়ে যাবে ভায়া, নিরাশাতি হারিয়ে যাবে, নিরাশাতি হারিয়ে যাবে। এই যে সিদ্ধার্থ, নারায়ণদা কি কথাগুলো বলে গেল তুমি বুঝতে পারলে তো? আমার স্মৃতিতে তোমার
হাতে সিঁদুরে রাঙিয়ে দিতে হবে। বলো তো, কে আমরা কার প্রথম প্রেমে পড়েছি? কে প্রথম কার কাছে এসেছি? কে প্রথম কাছে এসেছি? কে প্রথম চেয়ে দেখেছি? কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি? তুমি না আমি, কি প্রথম কাছে এসেছি? কি প্রথম চেয়ে দেখেছি? কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি? তুমি না আমি। দেখেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে রবে সাহারা? দেখেছে কে আগে, কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে রবে সাহারা? কে প্রথম জাগালো চোখে ভেসেছি? তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি? কে প্রথম চেয়ে দেখেছি? কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি? তুমি না আমি। এই কিন্তু সিদ্ধার্থ, ওই নারায়ণদাকে দেখে আমার কিন্তু একদম ভালো লাগছে না। ওই বিলাসটার বিরুদ্ধে এই গ্রামের মানুষ মুখ না খুললেও তুমি তুমি তো প্রতিবাদ করতে পারতে। আমি? হ্যাঁ তুমি তো সাংবাদিক। তাহলে চোখের সামনে এত বড় অন্যায় দেখে তুমি চুপ করে আছো, কিচ্ছু বলবে না, কোনো প্রতিবাদ করবে না? কোনো উপায় নাই খুলছি। তোরা আমার বন্ধু হয়ে এই কথা বলছিস? অধিকারী কাকাও তো প্রতিবাদ করতে গেছিল, কিন্তু কি হলো? চক্রান্তের শিকার হয়ে সন্ত্রাসের কাছে মাথা নোয়া হলো। তার পরিবারের কি হবে বলতে পারো? অধিকারী মোটেও ভালো লোক ছিল না বন্ধু, বেআইনি অস্ত্র বাজার করতো। ওর ডেড বডির কাছে প্রচুর বেআইনি অস্ত্র পাওয়া গেছে। আমি নিজে সেই সন্ধান করেছি। ভুল সিদ্ধার্থ, ভুল। যা দেখবে তা তো সবসময় সত্যি না হতে পারে। ভুল কি? ডেড বডির পাশে অস্ত্র পাওয়া গেছে বলে তুমি বলতে চাইছো যে অধিকারী কাকা বেআইনি অস্ত্র ব্যবসা করতো? কিন্তু সিদ্ধার্থ, তুমি যদি শ্মশানে যাও তাহলে দেখতে পারবে কত ডেড বডি পড়ে রয়েছে, আর তাদের প্রত্যেকের গলায় পড়া আছে টাটকা ফুল। তাহলে কি তুমি বলতে চাইছো জীবিতকালে ওরা টাটকা ফুলের ব্যবসা করতো? এটা পরিবর্তনের যোগ সিদ্ধান্ত। তাই মানুষের জীবন থেকে অন্যায় অত্যাচার আর সহ্য করবে না। মানুষের জীবন থেকে প্রতিবাদ প্রতিরোধ এই সব শব্দগুলো হারিয়ে গেছে। মানুষের জীবনে আমার সেই শব্দগুলো ফিরিয়ে আনতেই হবে। তুমি বিলাস বর্মনকে চেনো না ফুলকি, তাই এই সমস্ত কথাগুলো বলে যাচ্ছ। পারে না এমন কোনো কাজ নেই। ওর দুর্গে প্রবেশ করা মুখের কথা নয়। ক্ষমতা, পয়সা, নেতা, মন্ত্রী কি নেই ও। তুমি প্রতিবাদ করতে যাবে, ও তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে পারবে। হাসালে সিদ্ধান্ত, হাসালে ঘাট ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া যায়, কিন্তু প্রতিবাদকে থামানো যায় না। তা যদি যেত তাহলে যে মহাকরণ থেকে ওই মমতা ব্যানার্জিকে চুলের মধ্যে ধরে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, আর সেই মহাকরণে ওই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর আসনে আজ বসতো না। তাই তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। আজ আমি বিলাস বর্মনের বিরুদ্ধে আমি গর্জে উঠবো। নারায়ণ দাস স্ত্রীকে মেরে দেওয়ার অপরাধে আমি থানায় যাব নামে ডায়েরি করতে। আর যদি আমার কথায়
বাধিত আছে আমি ছবল মারবো ছবল। তুই সিদ্ধার্থ মঞ্চু তোরাও সব আছিস দেখছি, ভালোই হয়েছে। তোদেরকে একটা খুশির খবর দেবো বলে আমি না দৌড়ে দৌড়ে আসছি, বুঝলি? হ্যাঁ রে, খুশি তাড়াতাড়ি বলো, আমার ধৈর্য ধরছে না, বলো কি খুশি খবর। বলছি রে বলছি। হ্যাঁ, বলো, তার আগে বলো। তার আগে দেখ তো। তার আগে এটা দেখ, তোর জন্য একটা সালোয়ার কামিজ এনেছি। দেখ তো তোর পছন্দ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এবার সুখবরটা বলো দাদা। বলছি মঞ্চু, তোদের সকলের জন্য এনেছি হলদিরামের লাড্ডু। দাঁড়া 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 কেন ধর ধর ধর। নিশ্চয়ই কোনো বড় সুখবর। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, আমরা সকলে মিষ্টি মুখ করবো। করবি। আর সিদ্ধার্থ, এনে তোর জন্য এই কলমটা এনেছি। তুই দেখ তো, এই কলম দিয়ে তুই খবর লিখবি, বুঝলি? খবর লিখবি। সবই তো বুঝলাম, কিন্তু হঠাৎ ফুলকির জন্য সালোয়ার কামিজ, সকলের দিল খুশ করা মিষ্টি, আমার জন্য নতুন কলম, এসবের মানে কি সজলদা? বলছি আজ আমার খুব আনন্দের দিন, বুঝলি? অনেক দিন পর আমার স্বপ্ন আজ সার্থক হতে চলেছে। জানিস ফুলকি, আমাদের না মাসের শেষে আর ধার করতে হবে না রে। খুব ধুমধাম করে তোর বিয়ে দিতে পারবো। ও বুঝেছি, তার মানে তুমি চাকরি পেয়েছো, আমাকে তাড়িয়ে দিয়ে তুমি সুখী হতে চাইছো, তাই না দাদা? আরে দেখ, কি সব যাতা বলছিস তুই? যা বলে লজ্জা পেতে হবে না। এবার বলো তো দাদা, তোমার খুশির খবরটা কি, সুসংবাদটা কি? তুমি কি লটারি পেয়েছো? লটারি নয় রে বোন, লটারি নয়। তবে? দেবতার পরশ পেয়েছি, দেবতা যে আমাকে চাকরি দিয়েছে রে, চাকরি। চাকরি তুমি আগেও করতে সজলদা। করতাম আর সেই 3,500 টাকা চাকরি আমি ছেড়ে দিয়েছি রে। কিন্তু সে কি ছেড়ে দিয়েছো? হ্যাঁ ছেড়ে দিয়েছি। আর কাল থেকে যে চাকরিটা আমি করতে যাবো না, সেখানে আমি মাইনে পাবো 10,000 টাকা রে। 10,000 টাকা? কিন্তু কোথায়? তাহলে বলো, কোথায় তুমি চাকরি পেয়েছো দাদা? বিলাস তার কারখানাতে রে। বিলাসদার কারখানা? বিলাসদা নিজে ডেকে আমাকে চাকরি দিয়েছে, জানিস? ওর কারখানার সুপারভাইজার আমি। মাসকে আমি মাইনে পাবো 10,000 টাকা। অ্যাডভান্স হিসাবে আমাকে 1 মাসের মাইনেও দিয়েছে রে। তাই ফুলকি, এই গ্রামের 5 জন বিলাসদার নামে বাজে কথা বললেও বিলাসদা কিন্তু আমার কাছে দেবতা। দোহাই দাদা দোহাই, যে মানুষটাকে তুমি দেবতা বলতে চাইছো, তুমি কি জানো সেই মানুষটা এই গ্রামের 5 জনের ক্ষতি করতে চায়? তাতে আমার কি বল, আমার কি? দাদা! আমি তো আমার স্বপ্নকে হাতের মুঠোয় পাচ্ছি। বাহ বাহ, চমৎকার দাদা, চমৎকার। শুধু নিজের স্বার্থের জন্য ওই গোর্খাল্যান্ডের মতো পশ্চিমবঙ্গের স্বার্থ থেকে তুই পাহাড়টাকে আলাদা করে দিতে চাইছো? না, আপনি বাঁচলে বাপের নাম ফুলকে। দাদা! দোহাই দোহাই দাদা, এই চাকরি তুমি ছেড়ে দাও। চাকরি করো না ফুলকি, এই রিকোয়েস্ট তুই আমাকে করিস না, আমি করতে পারবো না। দাদা! তুই ভেবে দেখেছিস ফুলকি, হ্যাঁ, এই কটা দিন আমি কেমন করে কাটিয়েছি? ওই কটা টাকা মাইনে পেতাম বলে দিন রাত টিউশনি করে তোকে লেখাপড়া শিখিয়েছি রে। হ্যাঁ, নিজে খেতে না পেয়ে তোকে লেখাপড়া শিখিয়েছি। আর আজ যখন 2 টাকার মুখ দেখছি, তখন তুই বলছিস সেই চাকরি ছেড়ে দিতে। কান খুলে শুনে রাখ ফুলকি, ওই বিলাসদার দেওয়া চাকরি আমি ছাড়বো না। তোমরা তো আমাদের ভালো চাও, আমার দাদার ভালো চাও। দাদা আমার কথা না শুনেও তোমাদের কথা শুনে, তাই তোমরা আমার দাদাকে একটু বুঝিয়ে বলো না। আমাকে ভালো করে চিনিস ফুলকি, যখন সে বিলাস বর্মনকে একবার দেবতার আসনে বসিয়েছে, হাজার বোঝালেও কোনো কথা বিশ্বাস করবে না। সিদ্ধার্থ, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলবে না? তুমি অন্তত কিছু বলো। আমি আর কি বলবো ফুলকি, অভাব তোমার দাদাকে ক্লান্ত করে দিয়েছে। সিদ্ধার্থ, ক্লান্ত হয়ে যা মানুষের ঘুম কেউ ভাঙাতে পারে না। সিদ্ধার্থ! বিলাসদা, তোমার ক্লান্ত হয়ে যা দাদার শরীরটাকে ঘোড়ার খাটে শুয়ে দিয়েছে। সিদ্ধার্থ! আর সেই ক্লান্ত হয়ে যা মানুষের ঘুম আমি তো কোন ছাড়, ওপরওয়ালাও ভাঙাতে পারবে না। ওপরওয়ালাও ভাঙাতে পারবে না। বিলাস বর্মন! তুমি বনের আড়াই পাঁচালে কিস্তি মাছ করতে চাইছো, কিন্তু না, আমি তা কিছুতেই হতে দেবো না। আমার নাম ফুলকি, তোমার কাঁচের প্রাসাদে আমি ফাটল ধরে দেবো। তোমার আসন থেকে আমি তোমাকে টেনে নিয়ে আসবই। তোমার মুখোশ আমি 2 হাতে খুলে দেবো। তোমার সম্মানকে আমি মাটির সাথে মিশিয়ে দেবো, যাতে তুমি ঘুমের ঘরে চিৎকার করে বলবে, মেয়ে তো নয়, যেন আগুনের ফুলকে আমি
এই সকাল থেকে এটা করো সেটা করো বলে পারি মাথায় করছে। আচ্ছা আচ্ছা আপনারাই বলুন তো একা হাতে এত কাজ সামনে যায়। আরে ছুটি ভাই বুড়ি পাল্লায় পড়েছি, এই কাজ নাই কম্ম নাই। সকাল থেকে বাড়িটাকে ধর্মস্থান বানাবো বলে হাতে গোবর জল ছিটাচ্ছি। এইদিকে যে সারা বাড়িতে গোবরের গন্ধে বুড়বুড় বুড়বুড় করছে, সেই খেয়াল আছে? এই ইচ্ছে করছে কাজ ছেড়ে দিয়ে বলা। আরে বাবা 24 ঘন্টা তো 42 বার বলছিস কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবি, তা কোথায় পালাবি রে গোহর বেটা, ঢেমনার বেটা, উলাউপুর বেটা? ওয়ের কাছে চলে যাবো। বইয়ের কাছে চলে যাবে? সে হয়তো বাকি শুধু ঝগড়া করে সেখান থেকে চলে এসেছিস, সেখানে যাওয়ার মুখ আছে তোর? ওই ঘটনার পর আর না মাথা গরম হয় ঠাকুমা। ও কি করেছে জানো? করেছে কলকাতা কারখানাতে আমি কাজ করতাম বলে 1 বছর বাড়ি আসি না, মালিকে ছুটি দেয় নাই। 1 বছর পর যখন গায়ের বাড়িতে এসে বইয়ের কাছে গেলাম, তখন দেখি আমার বইয়ের কোলে বাচ্চা। আমি গায়ে জিজ্ঞেস করলাম, 1 বছর আমি বাড়িতে ছিলাম না, তোমার কোলে বাচ্চাটা এলো কোথা থেকে? আর আমার বউ হেসে বলল, তুমি ঘরে ছিলে না, তা কি হয়েছে? আমি তো ছিলাম। আরে এতে আবার রেগে যাওয়ার কি হলো রে বাচ্চা? রেগে যাওয়ার কি হলো? বউ তো তোর উপকারী করেছে, তোকে কষ্ট করতে হলো না, অথচ বংশ বৃদ্ধি হয়ে গেল। মাথা গরম হয়ে গেছে ঠাকুমা। এই অন্য লোকের বাচ্চাকে নিয়ে আমি নিজের ছেলে বলে বর্ণন করে বলে তাহলে আদর করবো? আরে ঢ্যামনা, অন্য লোকের মেয়েকে বউ করে ঘরের দরজা বন্ধ করতে পারো, আর অন্য লোকের ছেলেকে তুমি কোলে তুলে আদর করতে পারবে না? ঠাকুমা গাই বাছুর আছে জোড়া জোড়া, নাতির আমার কপাল পোড়া। গাই বাছুর আছে জোড়া জোড়া, নাতির আমার কপাল পোড়া। নাতি শুধুই যাবনে কাছে, নাতি শুধুই যাবনে কাছে, গাই ধরেছে অন্য ছোড়া। নাতির আমার কপাল পোড়া, নাতির আমার কপাল পোড়া, নাতির আমার কপাল পোড়া। কাটা খেয়ে মলম লাগাবে তা কথা নয়, নুনে ছেড়ে দিচ্ছে। এই মাঝে মাঝে ইচ্ছে করছে আমি আত্মহত্যা করি। আরে না না, এই বয়সে আত্মহত্যা করবি কেন? তার চেয়ে বরং আমি বলি তো, কদিন ছুটি নিয়ে দেশের বাড়ি থেকে ঘুরে আয়, তারপর বইয়ের ছোঁয়া পেলে দেখি আপনি ফুল চাঁদ তাহলে কেমন টান টান করছে, তখন আর আত্মহত্যা করতে তোর মনই চাইবে না। আচ্ছা বলে তো ঠাকুমা, প্রায় 6 মাস হয়ে গেল বাড়ি যায়নি। যাসনি ঠিক হয়, কিন্তু আমরা তো তোকে যেতে কেউ বারণ করিনি। যেতে হলে যা, 2 দিন ঘুরে আয়। তবে হ্যাঁ, যেতে হলে এখনই যা, আর মাস খানেক পর কিন্তু তুই আর ছুটি পাবি না। কেন রে খোকা, মাসখানেক পরে ছুটি পাবে না কেন? আমি সিদ্ধার্থর বিয়ে ঠিক করেছি। হ্যাঁ বলছেন কথা, ছোট বউর বিয়ে? হ্যাঁ রে, এই খবরটা দেবার জন্যই তো ঠাকুমশাই বাড়ি থেকে সোজা আমি এখানে চলে এলাম। খুব ভালো, মরার আগে তবু আমি নাক বইয়ের মুখটা দেখে যাব। তা হ্যাঁ রে খোকা, ঠাকুর মশাই বিয়ের জন্য কোন তারিখটা ঠিক করলো? আগামী মাসের 10 তারিখ বুধবার গোধূলি লগ্ন। 10 তারিখ? আরে সে কি রে খোকা, 10 তারিখের এত দেরি নেই। আরে এত অল্প সময়ের মধ্যে এত কাজ কি করে সারবি বলতো? ভট্টাচ বাড়ির একমাত্র বংশধর বলে কথা, লমনব করে সারলে তো হবে না, ভেন বসাতে হবে, কুটুমজনদের বলতে হবে, এওদের বলতে হবে, গায়ে হলুদের জন্য বলতে হবে। এইসব কাজ এই করে দিলে সারবি কি করে বল? ছাড়তে হবেই মা, যেমন করি হোক ছাড়তে হবে, কারণ সামনে মাসে 10 তারিখ ছাড়া আর যে কোনো বিয়ের লগ্নই নাই। কোন আল্লাহ ভগবান, চিন্তা করবেন না কর্তা, আমি আছি না। এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি একাই সামলে নেব। সে না হয় বুঝলাম, আপাতত যা, মন্দির তোলার ক্লাব করে শুধু ক্রাম খেলছে, ওকে গিয়ে বল আমি ডাকছি। আচ্ছা, এবারে হব বরকে বিয়ের টপর করানোর জন্য আমি একদম ধরে নিয়ে আসছি।
দেখেছো মা, হ্যাঁ সিঁদুর বিয়ে হবে শুনে ও বেটার চোখ আনন্দে কিরম চকচক করে হ্যাঁ, উঠেছে। সে তো করবেই রে খোকা, আনন্দে তো সবারই চোখ চকচক করবে। কিন্তু আজকের দিনে বৌমার কথাটা আমার বড্ড বেশি করে মনে পড়ে লাগছে রে খোকা। থাক মা থাক, ওই অতীতটাকে আমি ভুলতে চাই। খোকা, বিদেশে স্বার্থপরের মতো আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। ওকে মনে রেখে কি লাভ মা? আমি তো ওর থেকে সারা জীবন কিচ্ছু চাইনি মা। শুধু বলেছিলাম তুমি আমার পাশে থেকো। ও আবার এতটুকু চাওয়া পূরণ করতে পারলো না। তুই কাঁদছিস? তোর চোখে জল? বুকে ঝড় উঠলে চোখ দিয়ে তো বৃষ্টি পড়বেই মা। তোর খোকা, তুই চুপ কর। তুই যদি এইভাবে ভেঙে পড়িস, তাহলে আমি কেমন করে স্থির হয়ে থাকবো বল? মরবার কথা ছিল আমার, ওই এক রত্তি মেয়েটা সে চলে গেল। তুমি তো জানো বিদিশা বছর যখন একবার বাপের বাড়ি যেত তখন আমাকে বলে যেত, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু 4 বছরে সেই সিধুকে আমার কোলে দিয়ে সেই যে হাসপাতালে গেল, আর তো ফিরে এলো না মা। আচ্ছা বলো তো মা, কি এমন আমি অন্যায় করেছিলাম যার জন্য ভগবান আমার কাছ থেকে বিদিশাকে কেড়ে নিয়ে আমাকে একা করে দিল? খোকা, চোখের জল মোছ, খোকা, চোখের জল মোছ। নিয়তির নিষ্ঠুর পদক্ষেপ ভগবানের যে পাল্টে দেওয়ার ক্ষমতা নেই রে খোকা। ছোট্টবেলা থেকে তুই তো সিঁদুর বাবা, সিঁদুর মা, আজ যে তার বিয়ে, তোর যে সবচেয়ে বেশি কাজ বেশি। তাছাড়া এই ভরচাঁদ বাড়ি ছাড় বাতিগুলোকে তোকেই তো নিজের হাতে জ্বালাতে হবে বাবা। শুধু কি তাই, এই বাড়ির দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে এখন যে এই ভগবানপুরের দায়িত্বও আপনাকে নিতে হবে। বিলাস, তুমি আমার বাড়িতে? কেন, আমি কি আপনার বাড়িতে আসতে পারি না? তুমি ভগবানপুরে আছো এতগুলো বছর, অথচ বিজয় দশমীর দিন কোনোদিন তো প্রণাম করতে এই বাড়িতে আসোনি। হঠাৎ তোমাকে, ও এই কথা, তাহলে একসঙ্গে সব বিজয়ার প্রণাম আমি এখনই করে দিই। থাক থাক, থাকবে কেন? শুধু আমার নয়, এই ভগবানপুরের গুরুজন বলতে তো একমাত্র আপনিই জীবিত আছেন। এবার এই বাড়িতে আসার কারণটা আমি জানতে পারি? তার আগে ঠাকুমা, শুনেছি বিজয়ার প্রণাম করলে আপনি সকলকে নারকোল নাড়ু খান, কই আমাকে খাওয়াবেন না? নারকোল নাড়ু খেতে যে তুমি এখানে আসলে বিলাস, সেটা আমি ভালোভাবেই জানি। যে কাজের জন্য এখন এসেছো সেই কাজটা মিটিয়ে ভালোই মানে এখান থেকে বিদায় হয়ে যাও। আর এরপরেও যদি তোমার নাড়ু খাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি মনে করো আমি বিজয় দশমীর পর থেকে এই লক্ষ্মী পুজোর ভাসানের দিন পর্যন্ত আমি নাড়ু দিই, তারপরে নাড়ুর বদলে আমি দিই ঝাড়ু। এবার তুমি ঠিক করে নাও কোনটা খাবে, নাড়ু না ঝাড়ু। খুব মজার কথা বলে, তাই না কাকা বাবু? তোমার আসার কারণটা কিন্তু আমি এখনো জানতে পারলাম না বিলাস। শুনলাম সিদ্ধার্থর সঙ্গে ফুলকির বিয়ে দিচ্ছেন আপনি। কেন, এতে কি তোমার আপত্তি আছে নাকি? আপত্তি কি বলছেন? খবরটা শোনার পর থেকে তো আমার মনটা আনন্দে নেচে উঠছিল, আর সেই জন্য যেখানে আসা। আসলে কি জানেন কাকা বাবু, ছোট থেকেই তো আমি এই গ্রামে আছি, আপনারা সবাই হলেন আমার নিজের লোক। সিদ্ধার্থ আমার নিজের ভাইয়ের মতো, তাই এই বিয়েতে সমস্ত খরচ আমি করি। বিলাস, হ্যাঁ কাকা, প্যান্ডেল থেকে তত্ত্ব, ভিএম থেকে কাটারার, লাইট থেকে বাজি, ছানাই থেকে ব্যান্ড পার্টি, সব খরচ আমি করি। আপনি দয়া করে না বলবেন না। না না, তা কি করে হয়? ছেলেটা তো আমার, তাছাড়া আমার যা আছে তা দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন করতে আমার কোনো অসুবিধা হবে না। তা আমি জানি কাকা বাবু, তবুও আমি বলবো
আমি তো আপনার ছেলের মতো। তাই পকেট ভর্তি টাকা এনেছেন আমাদের কেনার জন্য, মানুষ কেনার জন্য, তাই না বিলাসদা? দাদাকে দিয়ে কেনা শুরু করেছেন, এখন আমাকে কেনার জন্য, আমাকে থামানোর জন্য কাকা বাবুকে কিনতে এসেছেন, তাই না? দুর্নীতি করার দোকানদার। কত বড় হয়ে গেছে, তোমাকে দেখে আমার দু চোখ জুড়িয়ে যাচ্ছে। নাটক করো না বিলাসদা, নাটক করো না। গ্রামে ফিরে আসার পর থেকে তোমার সমস্ত কুকীর্তি আমার জানা হয়ে গেছে। তুমি একটা কথা শুনে রাখো, গ্রামের মানুষ তোমার বিরুদ্ধে মুখ না খুললেও আমাকে থামাতে পারবে না। আর আমাকে থামাতে গেলে তোমাকে থানায় যেতে হবে, আর তোমাকে থামাতে গেলে আমি শুধু একবার ওই মহাকরণের মুখ্যমন্ত্রীর চেম্বারে যাবো। ফুলকি, এবার তুমি ভেবে দেখো কি করবে। সুস্থ জীবনে ফিরে গিয়ে গীতা করবে না মানুষের ক্ষতি করতে গিয়ে ওই চিতায় উঠবে? এসব তুমি কি বলছো ফুলকি? এ আমার নামে যা শুনেছো সব মিথ্যা। আমি প্রতিদিন সকালে 2 পাতা রামকৃষ্ণ কথামৃত না পড়ে জল স্পর্শ করি না, আর আমি কি না করবো মানুষের ক্ষতি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এই গ্রামের জন্য সত্যি সত্যি কিছু ভালো কাজ করতে চাই। খুব ভালো কথা। তাহলে তুমি স্বেচ্ছায় তোমার হাট খোলার জমিটা কলেজ তৈরি করার জন্য দান করো। বললাম কি বলছো তুমি? তুমি সত্যি সত্যি হাট খোলা জমিটা কলেজ করার জন্য দেবে? নিশ্চয়ই দেবো কাকাবাবু। শুধু জমিটাই না, মাস 3 পর পঞ্চায়েত নির্বাচন আমিও চাই। এই নির্বাচনে আপনি দাঁড়ান এবং জিতুন, তারপর আমি আপনাকে অর্থ দিয়ে সাহায্য করব, আর আপনি এই ভগবানপুরটাকে স্বর্গের মতন সাজিয়ে তুলবেন। এসব কি বলছো তুমি? আমার তো নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। আমি নির্বাচনে দাঁড়াবো? হ্যাঁ দাঁড়াবেন কাকাবাবু, সব ব্যবস্থা আমি করে দেব। না না, এসব আমার দ্বারা হবে না। কেন হবে না? ফুলকি, তুমি তো এই গ্রামের জন্য ভালো কিছু চাও, তাহলে কাকাবাবুকে বোঝাও। আমি না হয় এই গ্রামের জন্য ক্ষতি করছি, কাকাবাবু তো করবে না। কথাটা ফেলে দেওয়া নয় কাকাবাবু, এই গ্রামে ভালো করার জন্য একজনকে না একজনকে তো দায়িত্ব নিতেই হবে। এই ভগবানপুরে ভালো হোক তা আমি মন থেকে চাই ফুলকি, কিন্তু এত বড় দায়িত্ব নিয়ে কাকাবাবু আমি যদি সামলাতে না পারি, না না, আমার মাথা কোনো কাজ করছে না। তোমরা তোমরা আমাকে একটু ভাববার সময় দাও, কাকাবাবু একটু ভাববার সময় দাও, একটু ভাববার সময় দাও। কি ফুলকি, এবার আর আমার প্রতি কোনো রাগ নেই তো? কলেজের জন্য জমি দান করলাম, কাকাবাবুকে এই গ্রামের জন্য উন্নতি করার দায়িত্ব দিলাম, তোমার দাদাকে চাকরি দিলাম, হ্যাঁ বিলাসদা। তবে যাই বল, কি বিলাসদা? আমি এই যা কিছু করছি সব তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। সেই দিন তোমাকে দেখার পর থেকে আমি কেমন যেন হারিয়ে গেছি। মনে হচ্ছে দিনে তারা দেখছি, রাতে রোদ পোয়াচ্ছি। লক্ষণ কিন্তু পাগলে। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল বলে ধন্য যে হইতে পাগলামি, ধন্য আমি ধন্য হয়ে তোমার প্রেমে জন্য যে, ধন্য আমি ধন্য হয়ে তোমার প্রেমে জন্য যে। যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। তুমি যখন পাগল বলো ধন্য যে হইতে পাগলামি, ধন্য আমি ধন্য হয়ে তোমার প্রেমে জন্য যে, ধন্য আমি ধন্য হয়ে তোমার প্রেমে জন্য। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি ভালো করে জানো সিদ্ধার্থকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না, করতে পারি না। এই মরেছে, কথা বোঝে না। আরে বাবা, বিয়ে তো তুমি শুধু
একটু কষ্ট হবে। কষ্ট? কিসের দু কষ্ট? চোখ থেকে জল গড়িয়ে নদীতে পরিণত হবে, তবু আমি মেনে নেব। আমি শুধু কি চাই, চাও তুমি? খুব দুষ্টু তুমি, বিলাসদা, বুঝো না বুঝার ভান করছো। আমার কেবল একটাই কিসের দাবি, দাবি তোমার? ওই আইবুড়ো ভাত খাওয়ার মতো আইবুড়ো ফুলসজ্জাটা তুমি আমার সঙ্গেই করো। বিলাসদা! চেঁচায় না, চেঁচায় না, কানে লাগে না বুঝি? এইবার চেঁচালে ছোটবেলায় আমি যেখানে চিমটি কেটে দিতাম, এখনো সেইখানে হাত বুলিয়ে আমি চিমটি কেটে দেবো। বেরিয়ে যাও! I say you get out! বেরিয়ে যাও! জমি নেবে অথচ আমি দেবে না, তাই কখনো হয়? ভুলে যেও না, তোমাদের মতো মেয়েরা শুধু জন্মায় আমাদের মতো পুরুষদের আনন্দ দেওয়ার জন্যে। ভুল বললে বিলাসদা। মেয়েরা শুধু পুরুষদেরকে আনন্দ দেওয়ার জন্য জন্মায় না, জন্মায় তোদের মতো জানোয়ারের গালে একটা ঠাটিয়ে চড় মেরে তাকে সোজা পাঠাও। কি বলছে? আরে বাবা, চিৎকার করছো কেন? আসলে তোমাকে আমি নিরাশ করি কি করে বলো তো? কত আশা করে তুমি আমার সাথে আইবুড়ো ফুলসজ্জাটা করতে চেয়েছিলে, তাই এই জীবনে বসবো তোমার আইবুড়ো ফুলসজ্জাটা হবে না, তাই চড় মেরে আমি তোমাকে বুঝিয়ে দিলাম। এবার বলো কেমন লাগলো বিলাস বর্মন? মারলে গালে, লাগলো বুকে, বুকটা কোনো আমার ধরফর ধরফর করছে। সাবধান সাবধান সাবধান, অত ধরফর করা বুক নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, তাহলে যে কোনো মুহূর্তে না হাত ফেল করবে, হাত ফেল। জীবনটা ক্রিকেট খেলার মতো, খুব শক্ত খেলা। খেলাটা জেনে মাঠে নেমেছো তো? চার ছক্কা, LBW, রান আউট, অনেক কিছু নিয়ম আছে। চিন্তা করো না, ওয়েন্টে আর টেস্টেই বলো, 20-20 বলো, সেঞ্চুরি না করে আমি কিন্তু খেলার মাঠ থেকে কিছুতেই উঠবো না। হুলকে